আমাকে কি শোনা যাচ্ছে বা দেখা যাচ্ছে একটু জানাবেন। আমাকে কি শোনা যাচ্ছে? হ্যালো, আমাকে কি শোনা যাচ্ছে বা দেখা যাচ্ছে? আমাকে কি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে কি? শুভ সন্ধ্যা। ডুব সাঁতারের আমন্ত্রণে আহ, আজ আমি লাইভে এসেছি ডুব সাঁতারের পেজে। আমাকে বলা হয়েছে বিমলেন্দু ভৌমিকের, আধুনিক কবি বিমলেন্দু ভৌমিকের কবিতা সম্পর্কে পাঠ ও আলোচনা করতে। আমি তা করব। তার আগে আমি একটু ক্ষমা চেয়ে নিই যে লকডাউনের কারণে বাড়িতে থাকার দরুন আমার কাছে কবির সব সব কাব্য নেই। কবির কাছে চেয়েই আমি দু একটি জোগাড় করেছি। তাই কতটা ঠিক আলোচনা করতে পারবো আমি জানি না। আমি কেবল আমার পড়ার দৃষ্টিভঙ্গি থেকে কবিকে তুলে ধরব এবং কবির কবিতাগুলোকে পড়ব। আসলে বিমলেন্দু ভৌমিককে নিয়ে বলতে গিয়ে যে কথাগুলো বলতে হয় সেই কথাগুলো বহুল চর্চিত কয়েকটি কথা একটু বলা প্রয়োজন আধুনিক কবিতা নিয়ে। আসলে আধুনিক কবিতা বা কবিতার পালাবদল তো গত 2 শতকে বারবার হয়েছে, এখনও হচ্ছে। তো এই পালা বদলের ফলে কবিতার একটা দুর্বোধ্যতার অপবাদ কবিদের গায়ে, কবিতার গায়ে রয়েছে। অনেকে আধুনিক কবিতা পাঠ করে বলছেন আধুনিক কবিতা ঠিক বোঝা যায় না। এ প্রসঙ্গে শক্তি চট্টোপাধ্যায় তার ধর্মেও আছো জিরাফেও আছো কাব্যগ্রন্থটি উৎসর্গ যখন করছেন, তখন তিনি সেটা উৎসর্গ করছেন দুর্বোধ্য কবিতা পাঠকদের হাতে। আসলে দুর্বোধ্য কবিতা পাঠকদের হাতে যখন তিনি অশোক বলছে ডাবল শব্দ শোনা যাচ্ছে, শব্দটা কি ক্লিয়ার হচ্ছে না? আচ্ছা, স্যার বলছেন ঠিক আছে। তো কি বলছিলাম যে শক্তি চট্টোপাধ্যায় তার ধর্মেও আছো জিরাফেও আছো কাব্যগ্রন্থটি উৎসর্গ করছেন দুর্বোধ্য কবিতা পাঠকদের হাতে। আসলে কবিতা, আধুনিক কবিতা দুর্বোধ্য নয়, কবিতার প্রতি পাঠকদের যে অনীহা সেটাই দুর্বোধ্য। আমাদের ভুললে চলবে না যে বাংলা কবিতার একটি নিজস্ব আহ, ভাষারীতি রয়েছে। সেটা সিনট্যাক্স গদ্য সাহিত্য থেকে কিন্তু অনেক আলাদা। আসলে এক সময় যার কবিতাকে নিয়ে বাঙালি সবথেকে ভালো বোঝে বলে দাবি করে, সেই রবীন্দ্রনাথের কবিতা, মাফ করবেন, রবীন্দ্রনাথের আধ্যাত্মিক কবিতা পাঠ করে আহ, অধ্যাপক অমর্ত্য সেন অ্যাম্বিগুইটি বলছেন, অর্থাৎ প্রকাশিত নয়, সে সঠিকভাবে প্রকাশিত নয় তার কাছে, সেটা দাবি করছেন।
অর্থাৎ বাংলা কবিতাকে কবিতার বাংলার কবিতাকে ঠিকভাবে বোঝার জন্য সেই অনুভবের জায়গাটাতে পৌঁছতে হয়। আবার বাংলা কবিতার দুর্বোধ্যতার আরেকটা কারণ হতে পারে, কবিরা চর্বিত চর্বণে বিশ্বাসী নন, ভাবের যে চর্বিত চর্বণ সেই চর্বিত চর্বণে বিশ্বাসী নন। তাই তারা সেটাকে নতুনভাবে সেই পরিকাঠামোগত পরীক্ষা নিরীক্ষার জন্য নতুন অবয়ব দানের জন্য সেটা হয়তো অনেকের কাছে দুর্বোধ্য হয়ে উঠে। আমার বন্ধু মহলে বা আমার চেনাজানা মহলে, আমি বলছি না, আমি তাত্ত্বিকদের কথা বলছি না, আমি বোদ্ধাদের কথা বলছি না, কিন্তু আমার বন্ধু মহলে যখন বিমলেন্দু ভৌমিকের কবিতা পাঠ করি বা আলোচনা করি, তখন তার গায়েও এরকম একটা দুর্বোধ্যতার বোধের কথা উঠে আসে তার কবিতার ক্ষেত্রে। এবার এই যে দুর্বোধ্যতা বোধ, এই বোধটির কথা বলতে গিয়ে আমাকে কিছু আধুনিক কবিতা সম্পর্কে কয়েকটি কথা আমাকে একটু বলা প্রয়োজন। আসলে আমরা জানি আধুনিকতা এই ধারণাটিকে আমাদের যদি সংজ্ঞায়িত করতে হয় তবে গোটা বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। আমরা প্রত্যেকেই জানি যে হাজার বছরের বাংলা কবিতার উত্তরাধিকারে আমরা রবীন্দ্রনাথকে পেয়েছিলাম একজন পরিপূর্ণ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কবি হিসাবে। তার হাত ধরেই কিন্তু আমরা আমাদের বাংলা কাব্যজগতে বিশ্ব কবির সম্মান পেয়েছি। কিন্তু বাংলা কবিতার যে পালা বদল, কবিতার যে ভাষা বদল, কবিতার যে চিত্ররূপ বদল, কবিতার যে চিত্রকল্পের বদল, সেটা কিন্তু রবীন্দ্রনাথে এসেই থেমে গেল না। এরপরেও রবীন্দ্রনাথের সমকালে এমন কিছু ঘটনা ঘটল, রবীন্দ্রনাথের সমকালে এমন, রবীন্দ্রনাথের উত্তরকালে এমন, এবং রবীন্দ্রনাথের বহু পরে প্রসারিত সময়ে এমন কিছু বিশেষ বিশেষ ঘটনা ঘটে গেল যে বাংলা কবিতার কিন্তু অবয়ব কালে কালে বদলে গেল। এবং এর সাক্ষী থাকলেন এ সময়ের আধুনিক কবিরা। আধুনিকতা শব্দটিকে নিয়ে একটি সমস্যা রয়েছে। আধুনিকতার শব্দটি এসেছে অধুনা শব্দ থেকে। অধুনা শব্দটি অর্থ হলো এই মুহূর্ত। আচ্ছা, কিন্তু আধুনিক কবিতা বলতে আমরা কেউই হয়তো এই ভুল করব না যে আজকের কবিতা, গতকালের কবিতা, গত সপ্তাহের কবিতা, গত বছরের কবিতা কিংবা গত শতাব্দীর কবিতাই একমাত্র আধুনিক কবিতা। আধুনিক কবিতা বললে আমরা সাধারণভাবে যে ছবিটিকে আমাদের চিন্তায় খুঁজে পাই সেটি হলো সেই পুরনো সংস্কারগুলো ভেঙে পড়ছে, পুরনো পৃথিবীর মূল্যবোধগুলো একটু একটু করে ভেঙে পড়ছে, নতুন মূল্যবোধ, নতুন সংস্কার, নতুন ভাষারীতি, নতুন চিত্রকল্পকে নিয়ে সামগ্রিকভাবে কবিতার যে জগৎ, যে নতুন কবিতার জগৎ, তাকেই আমরা আধুনিক কবিতা বলি। তো আধুনিক কবিতার সংজ্ঞা কী হবে, বা আধুনিক কবিতা বলতে আমি কি বুঝি, এটার উত্তর খোঁজার জন্য আমাদের পাথেয় কিন্তু ওই রবীন্দ্রনাথই। রবীন্দ্রনাথ বলছেন, রবীন্দ্রনাথ সাহিত্যের পথের আধুনিক কাব্য প্রবন্ধে একটি কথা বলছেন, সেটাকে একটু কোট করছি। পাজি মিলিয়ে মডার্নের সীমা নির্ণয় করবে কে? এটি কালের কথা ততটা নয় যতটা ভাবের কথা। নদীর সামনের দিকে সোজা চলতে চলতে হঠাৎ বাঁক ফেরে। সাহিত্যও তেমনি, বারবার সিধে চলে না। যখন সে বাঁক নেয় তখন সেই বাঁকটিকেই বলতে হবে মডার্ন। বাংলায় বলা যাক আধুনিক। এই আধুনিকতার সময় নিয়ে নয়, মর্জি নিয়ে। অর্থাৎ রবীন্দ্রনাথ বলতে চাইলেন ক্যালেন্ডারের পাতা উল্টানো যে সময়, সেই সরলরৈখিক অর্থাৎ লিনিয়ার সময়ে কিন্তু আধুনিকতা বাধা পড়ছে না। আধুনিকতার একটি চরিত্র আছে, আধুনিকতার কিছু নির্ণয় আছে। সে নির্ণয়টি কীরকম? সেখানে কিছু প্রাসঙ্গিকতা রয়েছে, সেখানে কিছু সামাজিক রাষ্ট্রিক নতুনত্বের জলছাপ রয়েছে। সেটাকে আমরা কিভাবে দেখতে পেয়েছি, এটা যদি দেখি তবে দেখব মাঝখানে দুটো বড় ঘটনা ঘটে যাচ্ছে, দুটো মহাযুদ্ধ আমাদের সামনে ঘটছে। আমরা এর আগে পর্যন্ত, এই দুটো মহাযুদ্ধের আগে পর্যন্ত আমরা মানুষের মৃগয়ায় মানুষকে
সে এমনভাবে, এমন অসহায়ভাবে শিকারে পরিণত হতে দেখিনি। আমরা দেখিনি মানুষ এত নিষ্ঠুরভাবে স্বজাতি সংহারে নেমেছে। আচ্ছা, আমরা রামায়ণ মহাভারতের কাল দেখিনি, তাই তত বড় বিপর্যয়ও আমাদের দেখা হয়নি। কিন্তু যা দেখলাম তা এ দুটো মহাযুদ্ধের ফলে। তাতে আমাদের এতদিনের মূল্যবোধগুলো মানুষ সম্পর্কে, সমাজ সম্পর্কে, দেবতা সম্পর্কে, প্রেম সম্পর্কে, পারস্পরিক সম্পর্ক সম্পর্কে, এমনকি কল্যাণমুখী ভূমিকা সম্পর্কে আমাদের চিন্তাধারাগুলো পুরোপুরি বদলে গেল। সম্পূর্ণ বিপরীত একটা চিন্তাভাবনা আমাদের গড়ে উঠল। যে রবীন্দ্রনাথ একসময় প্রেমের কথা বলেছিলেন, যে রবীন্দ্রনাথ সত্যম শিবম সুন্দরমের কথা বলেছিলেন, যে রবীন্দ্রনাথ বলেছেন মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ, সেই রবীন্দ্রনাথের সেই চিন্তাভাবনার ঠিক বিপরীতে একটি পৃথিবী গড়ে উঠল, মহাযুদ্ধ উত্তর পৃথিবী। সুতরাং আবু সৈয়দ আইয়ুবের একটি কথা এখানে প্রণিধানযোগ্য। তিনি বলছেন, সময়ের দিক থেকে মহাযুদ্ধ উত্তর এবং ভাবের দিক থেকে রবীন্দ্র প্রভাবমুক্ত অথবা মুক্তি প্রয়াসী কবিতাকেই আধুনিক কবিতা বলা যেতে পারে। তখন এটাকেই আমাদের এখন এই যে আবু সৈয়দ আইয়ুব এই কথাটি বললেন, আবু সৈয়দ আইয়ুবের এই কথাটি কিন্তু আমাদের সত্য বলে মনে হয়। একটি এই এই যে সংজ্ঞাটা, এই সংজ্ঞাটার দুটো দিক রয়েছে। একটি হলো মহাযুদ্ধ পরবর্তী মানে আমাদের যে দুটো মহাযুদ্ধ ঘটে গিয়েছে, সেই দুটো মহাযুদ্ধ পরবর্তী যে সাহিত্য, বিশেষ করে প্রথম মহাযুদ্ধ পরবর্তী সময়ে পাশ্চাত্যের টি.এস. এলিয়টের হাতে দ্য ওয়েস্টল্যান্ড লেখা হচ্ছে এবং দ্য হলো ম্যান টি.এস. এলিয়টেরই লেখা হচ্ছে। এই দুটো হলো 1922 এবং 1926। এই দুটো সময়, এই দুটো বিখ্যাত কাব্যগ্রন্থ এ সময় প্রকাশিত হয়ে যাচ্ছে। আমরা এতদিন যাবৎ যে মানুষকে দেখেছিলাম, টি.এস. এলিয়ট কিন্তু এক অন্য ধরনের মানুষের অস্তিত্ব এ দুটো কাব্যে জানান দিলেন। কীরকম? এখানে মানুষগুলো কেমন যেন খড়পড়া মানুষ, ফাঁপা মানুষ। পৃথিবী হয়ে যাচ্ছে ওয়েস্টল্যান্ড, পতিত জমি। এখানে পুরনো ধ্যান ধারণা, পুরনো ঐতিহ্য, পুরনো বিশ্বাসের আবাদ আর হচ্ছে না। এই পতিত জমিতে আর পুরনো বিশ্বাসগুলো ভেঙে যাচ্ছে। তার বদলে কি হচ্ছে? তার বদলে আসছে নতুন এক চিন্তা মানুষের। এর সঙ্গে জুড়ে যাচ্ছে আরও কিছু ঘটনা। আমি এখানে একটু বলে নিই যে এই সময় টি.এস. এলিয়ট, এজরা পাউন্ড এবং কিছুটা ইয়ার্স এবং বোদলেয়ার, এদের সরাসরি প্রভাব পড়ছে বাংলায় নব্যশিক্ষিত কবিদের মধ্যে। এবং সেই সঙ্গে ফ্রয়েডের মনস্তত্ত্ব, আইনস্টাইন, ডারউইনের তত্ত্ব, ম্যান্ডেলার তত্ত্ব, এই সকল তত্ত্ব মিলেমিশে একটা অন্য জগৎ, একটা অন্য ডাইমেনশন কবিতাকে দিচ্ছে যা এতদিনের ট্র্যাডিশনাল কবিতার বাইরে। তো এই যে কবিতার যে এতদিনের কবিতার বাইরে যে এত কিছু মিলে যাচ্ছে আধুনিক কবিতায়, সুতরাং এই কারণেই আধুনিক কবিতা বাঙালি কাব্য পাঠক, আমি সেই পাঠকদের কথা বলবো যারা কবিতার সঙ্গে একত্র হতে পারছেন না, তাদের কাছে এটা দুর্বোধ্য হয়ে উঠছে। বিমলেন্দু ভৌমিকের কবিতার ক্ষেত্রে হয়তো আধুনিক পাঠকের অনেকেরই এরকম কিছু দাবি বলবো বা কি বলবো, দাবি বলবো যে রয়েছে, তার কবিতার মধ্যে এই দুর্বোধ্যতা রয়েছে। দুর্বোধ্যতার কারণ হলো এই যে আমরা কবিতার সঙ্গে এই যে বদলে যাওয়া মূল্যবোধের সঙ্গে, বদলে যাওয়া মানসিকতার সঙ্গে, আমাদের সময়ের সঙ্গে আমরা নিজেকে মিলিয়ে উঠতে পারছি না। একটা কথা আমি এখানে বলি, আমাদের যে পুরনো কাব্য সাহিত্য, আমাদের তো সব কিছু আগে পদ্যেই লেখা হচ্ছিল। তো এই যে পদ্য সাহিত্যের আদিমতম নিদর্শন হিসাবে যাকে দেখা হচ্ছিল, সেই চর্যাপদের ভাষাকে কি বলা হচ্ছিল? সান্ধ্য ভাষা। সেই সান্ধ্য ভাষা বা সন্ধ্যা ভাষা, অর্থাৎ আলো আধারি মিশেল একটি ভাষা। তো বাংলা কবিতার জন্মসূত্রেই দুর্বোধ্যতার কিন্তু একটা অধিকার রয়েছে। সেই দুর্বোধ্যতার সঙ্গে আমাদেরকে মিলিয়ে নিতে হবে। তবেই না আমরা শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা বুঝবো, তবেই না আমরা জীবনানন্দ দাশের কবিতার সঙ্গে একাত্ম বোধ করব, তবেই না আমাদের রক্তের সঙ্গে মিশে যাবে বিমলেন্দু ভৌমিকের কবিতা। আমি বিমলেন্দু ভৌমিকের কবিতার কথা আসবো। আমি যে
কয়েকটি কবিতাকে তুলে আনবো, সেই কবিতার কথা বলবো, তার আগে আমি কবিতা সম্পর্কে কয়েকটি কথা বলতে চাই। কবিতা কি বা আধুনিক কবিতা কি? আধুনিক কবিতা হলো কয়েকটি শব্দের মালা। কি শব্দ? স্পষ্ট, সুষমাময়, ব্যঞ্জনাময় কয়েকটি শব্দ। অর্থাৎ গদ্যের মধ্যে যে একটি সরাসরি জ্ঞাপন রয়েছে, কবিতায় কিন্তু সেটা নেই। কবিতায় রয়েছে একটি বাচ্চাত্বের অতিরিক্ত ব্যঞ্জনা। এই বাচ্চাত্ব অতিরিক্ত ব্যঞ্জনা যখন প্রকাশিত হবে, তখন একটা সুস্পষ্ট সুমহান কবিতা লেখা হবে। ব্যাকরণে যে বাক্যের তিনটি গুণ বলা হয়, কি তিনটি গুণ? মাথায় রাখবেন, ব্যাকরণে বলা হচ্ছে বাক্যের তিনটি প্রধান গুণ। একটি হলো আকাঙ্ক্ষা, একটি হলো আসক্তি, আর একটি হলো যোগ্যতা। শেষ গুণটি যেটি বাক্যে সবথেকে গুরুত্বের সঙ্গে দেখা হয়, সেটি হলো যোগ্যতা। যোগ্যতা কি? যোগ্যতা কথার অর্থ বিশ্বাসযোগ্যতা। অর্থাৎ যদি আমি একটি বাক্য বলি যে মাংস আমাকে খায়, তো এই বাক্যটির মধ্যে যদি বলি ব্যাকরণকে বলি যে এই বাক্যটি কি ঠিক, ব্যাকরণ সঙ্গে সঙ্গে নস্যাৎ করবে, বলবেন যে না, এই বাক্যটি ঠিক নয়, এই বাক্যটি ভুল। কিন্তু অথচ দেখুন, এই বাক্যের মধ্যে কর্তা, কর্ম, ক্রিয়া সব ঠিক রয়েছে, আমি বানানও ঠিক লিখেছি, তাহলে ব্যাকরণগতভাবে এই বাক্যটি তবুও কিন্তু ভুল। অথচ যখন কবি এই বাক্যটিকে লিখছেন, তখন এই বাক্যটি কিন্তু হয়ে উঠছে অনুপম বাক্য। এই কারণ কবিকে যদি জিজ্ঞেস করেন যে এই বাক্যটি কি ঠিক, তিনি বলবেন হ্যাঁ, এই বাক্যটি ঠিক, কারণ এর মধ্যে একটি কাব্য লক্ষণ রয়েছে। কাব্য লক্ষণটা কীরকম? আমাদের বহুল প্রচলিত একটি কবিতার কথা বলি, জীবনানন্দ দাশের বনলতা সেনের কবিতাটি। বনলতা সেন কবিতার দুটি পংক্তি আমি উল্লেখ করি। 1000 বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে। আচ্ছা, আপনি বাবা বাঁচলেন 54 বছর, তারপর ট্রামে ধাক্কা খেলেন, অসুস্থ হলেন, হসপিটালে ছিলেন কিছুদিন, তারপর মারা গেলেন। আপনি কি করে 1000 বছর ধরে পথ হাঁটলেন? তাহলে কি জীবনানন্দ দাশ ভুল লিখছেন? কিন্তু জীবনানন্দ দাশ তো আমাদের কাব্যজগতে একজন প্রতিষ্ঠিত এবং জনপ্রিয় একজন কবি। তিনি কি করে এই কবিতাটা, তার এই কবিতাটি বিশ্ব পাঠকের কাছে সমাদৃত। তাহলে 1000 বছর ধরে কি করে একজন হাঁটছেন, এটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। এটি কবির কাছে সত্য। সাহিত্যের পথের কথা বলছিলাম। সাহিত্যের পথে রবীন্দ্রনাথ এক জায়গায় আলোচনা করছেন যে খোকাবাবু, এরকম কিছু, খোকাবাবু যায় লাল জুতুয়া পায়, এরকম কিছু একটা রয়েছে। তিনি বলছেন এই বাক্যটির ব্যাকরণগত কোনো অস্তিত্ব নেই, এটা হতেই পারে না, এরকম কোনো লাল জুতুয়া বলে কোনো শব্দের অস্তিত্ব হতেই পারে না। কিন্তু সেই শব্দটি টিকে যাচ্ছে একমাত্র মায়ের মনে এবং একমাত্র সেই সন্তানের মনে। এখানেও তাই, আধুনিক কবিতাতেও তাই। এখানে কবি হলেন মা এবং সন্তান হলো সেই পাঠক, যে সেই শব্দগুলোকে সুষ্ঠুভাবে নিজের মধ্যে ধারণ করছেন। এবার কবিতার এই যে আধুনিক কবিতার এই যে ধরন, এই যে কবিতাকে ধারণ করার পদ্ধতি, এর মধ্য থেকেই দুটো বিষয় একটু ক্লিয়ার করে আমি বিমলেন্দু ভৌমিকের কবিতার মধ্যে প্রবেশ করব। দুটি বিষয় কি, আধুনিক কবিতা নিয়ে বলতে গিয়ে অনেকের মাঝখানে আমি একটা সংঘাত দেখি, পদ্য বলে অনেকে কবিতা লেখেনও পদ্য নাম দিয়ে। এবার আমি যখন এটাকে নিয়ে, জানি না সঠিক কিনা, আপনারা এটা নিয়ে পরবর্তীতে আলোচনা করতে পারেন, অনেকেই রয়েছেন তারা এটা নিয়ে পরবর্তীতে আলোচনা করবেন আশা করি। আমার মতে পদ্য হলো অন্তমিল বিশিষ্ট নীতিযুক্ত কয়েকটি পংক্তি, কবিতা কিন্তু সেটা নয়। আমি উদাহরণ দিই, পাখি সব করে রব, রাতি পোহাইল, কাননে কুসুম কলি ফুটিয়া উঠিল, রাখার গরুর পাল লয়ে যায় মাঠে, শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে। আধুনিক কবিতার, আমি বিমলেন্দু ভৌমিকের কবিতার কথা বলবো, তারও বহু কবিতা এই অন্তমিল রয়েছে। তো তার কবিতা আর এই কবিতা কি আমরা কি একই আসনে বসাবো? না, কারণ এ দুটির মধ্যে প্রভেদ রয়েছে ওই কবিতা এবং পদ্যের। পদ্য কি? পদ্যের মধ্যে একটি একমাত্রিকতা রয়েছে। একমাত্রিকতা মানে আপনি পদ্যকে যেখানেই পড়ুন না, আপনি ট্রামে বসে পড়ুন, আপনি ট্রেনে বসে পড়ুন, আপনি একাকী নিঃসঙ্গ ঘরে বসে পড়ুন, কিংবা বন্ধুদের মাঝখানে পড়ুন বা ক্লাসরুমে পড়ুন, পদ্যের সেই যে ভাবটি বা বোধটি, সেটি কিন্তু একদিকে সরলরৈখিক।
কিন্তু কবিতাকে যখন আপনি ক্লাসে পড়বেন তখন এক ভাব দেবে, যখন আপনি একাকী নিঃসঙ্গভাবে পড়বেন তখন আরেকটি ভাব পাবেন, যখন আপনি বন্ধুদের মাঝখানে পড়বেন তখন আপনি আরেকটা নতুনত্ব ভাব পাবেন। সুতরাং বলতে হবে ডাইমেনশন, এই যে কবিতার যে ডাইমেনশন, এই কবিতা, আধুনিক কবিতা, এই ডাইমেনশন আধুনিক কবিতাকে অন্য সাহিত্য শাখার সঙ্গে সঙ্গে পদ্যের থেকেও আলাদা করছে। আসলে কবিতার একটা নিজস্ব অনুভবের জায়গা রয়েছে। অনুভবের জায়গা কীরকম? জীবনানন্দের একটা বহুল প্রচলিত কবিতা রয়েছে, আপনি আশা করি মানে আমি জানি আপনারা পড়েছেন সেই কবিতাটি। বহুল প্রচলিত একটি কবিতা আকাশলীনা। এটা অনেকবার, বহু বিভিন্নভাবে আবৃত্তি হয়েছে। আকাশলীনার আমি 3টি লাইন একটু কোট করছি, আপনারা শুনুন। সুরঞ্জনা, তোমার হৃদয়ে আজ ঘাস, আকাশের ওপারে আকাশ, বাতাসের ওপারে বাতাস। এটা শুনে মনে হয় এটা তো কোনো বাক্যই হতে পারে না। অর্থাৎ ব্যাকরণকে যদি বলেন যে এটা কি বাক্য, তিনি বলবেন এটা কিভাবে বাক্য হলো, এটা তো সর্বৈব ভুল একটা বাক্য। তোমার হৃদয় আজ ঘাস, এটা তো ব্যাকরণের সব থেকে অথর্ব বাক্য। কারো হৃদয় ঘাস হতে পারে কি? সুতরাং যিনি এই কবিতা লিখছেন তিনি হয়তোবা পাগল, নয়তোবা না জেনে শুনে লিখছেন। আমরা তো জানি যে একসময় কবিদের পাগল বলা হতো, কবিদের প্রতি ফরমান হয়েছিল দেশ থেকে বিতাড়িত করে দেওয়ার, আদর্শ রাষ্ট্রে কবিদের জায়গা হতো না। কারণটা হয়তো এটাই, অর্থাৎ কবির যে নিজস্ব ভাব, সেই ভাব, অর্থাৎ একটা গদ্যকে আমি একটা প্যারাগ্রাফে লিখলাম, সেই প্যারাগ্রাফে আমার ভাবটা প্রকাশ পেল না, আমি আরেকটা প্যারাগ্রাফ লিখলাম, সেই প্যারাগ্রাফেও আমার একটা ভাব প্রকাশ হলো না, আমি আরেকটা প্যারাগ্রাফকে বাড়িয়ে নিতে পারি এবং একটা উপসংহার হিসেবে আরেকটা প্যারাগ্রাফ জুড়ে দিয়ে আমি আমার ভাবটাকে প্রকাশ করতে পারি। কবিতায় কিন্তু এত বড় অবকাশ নেই। কবিতায় রয়েছে একটা শৃঙ্খল, যেই শৃঙ্খলের মধ্য দিয়ে একটা অনুভবের জগৎ তৈরি করতে হবে। এই অনুভবের জগৎটা কোথা থেকে তৈরি করতে হবে? কবিতার জন্মটা আপনারা একটু খেয়াল করুন। কবিতার জন্ম হচ্ছে কোথা থেকে? শ্লোক থেকে, শোক থেকে, বিষাদময়তা থেকে। অর্থাৎ কবিতার মনের মধ্যে একটি বিষাদময়তার জগৎ তৈরি করবেন এবং সেই জগৎ থেকে উঠে আসবে অনুপম সৃষ্টি, যেই অনুপম সৃষ্টিটাকে আমরা কবিতা বলবো। আচ্ছা, আমি এমন কিছু কবিতার কথা বলবো, যেই কবিতা বিমলেন্দু ভৌমিকের কবিতা আলোচনার আগে আর দু একটা কথা আমি বলবো, যে এমন কিছু কবিতার কথা বলবো যেই কবিতাগুলো যেমন শ্রেষ্ঠ কবিতা, তেমনি এমন কিছু লেখাও বাংলা সাহিত্যে হয়েছে যেগুলো হয়তো বা কবিতা হলেও হতে পারত। আপনারা একটু ভেবে দেখবেন, আমরা বনফুলের নিম গাছ গল্পটি, বহুল প্রচলিত একটি গল্প নিম গাছ, এই গল্পটি এক নিঃশ্বাসে পড়বেন। এক নিঃশ্বাসে পড়ে যদি এই গল্পটিকে, আমার তো মনে হয় যদি এই গল্পটিকে কবিতা বলি খুব কি অত্যুক্তি হবে। বিশেষ করে শেষ লাইনটি যে বনফুল জুড়ে দিলেন কবিতার সঙ্গে, সেই কবিতার সঙ্গে জুড়ে দেওয়া শেষ লাইনটি বনফুলের কবিতার সেই নিম গাছের শেষ। নিম গাছ কি? নিম গাছের বর্ণনা দিচ্ছেন প্রথমে, নিম গাছ খুব উপকারী, নিম গাছে দিয়ে দাঁত মাজন হয়, নিম গাছের পাতা খেলে নানা হয়, কবিরাজ আসছে, পরে কবি আসছে, কবি এসে লিখছে সবুজের সাগরে যেন নক্ষত্র এসে নেমেছে। উফ, কি বর্ণনা! সবুজের সাগরে যেন নক্ষত্র এসে নেমেছে। সবুজের সাগর মানে ওই নিম গাছের পাতাগুলো, এটা দিয়ে সবুজের সাগর তৈরি হচ্ছে। নক্ষত্র মানে সেই গাছের মধ্যে যে ফুটে ওঠা ফুলগুলো। তো এই যে বর্ণনা, এই যে টান টান বর্ণনা, এটা হলো কবিতার বিষয়, এটা কবির বিষয়, এটা কবির হাতে আসবে। আমি এর আগে যে এর পূর্বে যে কবিতাটির কথা বললাম আকাশলীনা কবিতায়, যে তোমার হৃদয় আজি ঘাস, এই কবিতাটি ব্যাকরণের পরিভাষায় যতটাই অথর্ব বাক্য হোক না কেন, এটা কিন্তু কবিতার একটা অনুপম সৃষ্টি। তোমার হৃদয় আজ ঘাস, ঘাস মানে কি? ঘাস কিসের প্রতীক? ঘাস শ্যামলতার প্রতীক। ঘাস কিসের প্রতীক? ঘাস সজীবতার প্রতীক। ঘাস কিসের প্রতীক? ঘাস হলো অমরত্বের প্রতীক।
আগে আমাদের বাঙালিতে, এখন তো সব কিছুই উঠে গিয়েছে, আগে বাঙালিতে রীতি ছিল দুব্বা এবং ধান দিয়ে আশীর্বাদ করা। দুর্বা কি, ধান কিসের প্রতীক? সমৃদ্ধির প্রতীক। দুর্বা কিসের প্রতীক? অমরত্বের প্রতীক। তো তোমার হৃদয়ে আজি ঘাস, অর্থাৎ তোমার হৃদয়ে আজি সজীব হয়ে উঠুক। কিসের সজীব হয়ে উঠুক? আমার প্রেমের ছয়ায়, আমার প্রেমের ছয়ায়। তারপর সেটা আকাশের ওপারে আকাশ, বাতাসে, অর্থাৎ সেটা অনন্ত। তাই কবিতার নাম আকাশলীনা। কবির প্রেমিকা আকাশে লীন হয়ে যাচ্ছেন, অমরত্ব লাভ করছেন। সুতরাং এই যে অথর্ব বাক্যটি একমাত্র কবির তুলির ছোঁয়ায় সেটা অনন্য অনুপম একটা বাক্য হয়ে উঠল। সেই বাক্যগুলো, আমি নিম গাছের কথা বললাম, আমি আরেকটা লাস্ট কথা বলবো। আমি সুভাষ মুখোপাধ্যায়ের একটি কবিতার কথা বলবো, মেজাজ নামে কবিতাটি। পড়ে থাকলে তো অসংখ্য ধন্যবাদ, না পড়লে অবশ্যই পড়বেন। বেশ বড় একটি কবিতা, প্রায় 90-100 লাইনের একটি কবিতা। এই কবিতাটি কিচ্ছু নেই, যদি শেষ 3টি লাইনকে বাদ দেন তাহলে পুরো কবিতাটি একটি যেন গদ্যের বর্ণনা, একটি দাম্পত্য সম্পর্ক এবং সেই সঙ্গে গড়ে ওঠা শাশুড়ি বৌমার সম্পর্ক। শাশুড়ির অধীনে বৌমা থাকেন, সেই বৌমা হঠাৎ একদিন বিগড়ে গেলেন। বাসন মাজছেন, ক্যাচর ক্যাঁচ ঘ্যাঁচর ঘ্যাঁচ শব্দ নিয়ে। শাশুড়িমা বলছেন, আজ হঠাৎ করে কি হলো? তো এই হঠাৎ করে কি হলো এটা জানতে হবে বলে রাত পর্যন্ত অপেক্ষা করলেন। কবিতাটা অনেক বর্ণনা রয়েছে, আমি এতখানি তুলছি না। রাত পর্যন্ত যখন তার ছেলে ফিরে এলো, শাশুড়ি ধরে নিলেন আজ ঠিক ছেলের কান ভরবে। তাই তিনি যখন রাত হলো তখন তিনি বৌমার ঘরে আড়ি পাতলেন। বৌমার ঘরে কান পেতে শুনলেন কি হচ্ছে। শোনা গেল দুটো কথা। বলছেন আসলে সেই তার বৌমাটি সন্তান সম্ভবা। সে তার স্বামীকে বলছে, দেখো দেখো আমার সন্তানও আমার মতো কালো হবে। এই পর্যন্ত পুরো কবিতাটি যেন একটা গদ্যের আভাস। অর্থাৎ বৌমাটি কালো, বোঝা গেল, কোথাও বর্ণনা নেই, কিন্তু এই জায়গায় এসে বোঝা গেল যে সে কালো এবং তাকে পণ দিয়ে বিয়ে করা হয়েছে, এই সব দৃষ্টিভঙ্গি উঠে আসছে। কিন্তু তারপর তিনি বললেন, আমি তার একটা নাম ভেবেছি, তার নাম দিব আফ্রিকা। এখানে যেন কবিতাটি অনেক উঁচুতে উঠে গেল, এখানে যেন কবিতাটি শাশ্বত আসনে পেয়ে গেল। সুভাষ মুখোপাধ্যায় যখন বললেন আফ্রিকা, আফ্রিকা মানে আমরা জানি তখন কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ নিয়ে কি বড় আন্দোলন ঘটে যাচ্ছে। নেলসন ম্যান্ডেলা সেই আন্দোলন করছেন, নাম দেব আফ্রিকা। হ্যাঁ, তপন মহন্ত স্যার বলছেন নাম দেব আফ্রিকা, একদম। তো এই নাম দেব আফ্রিকা বলার সঙ্গে সঙ্গে যেন এই কবিতাটি একটা অন্য জগৎ স্পর্শ করছেন। বিমলেন্দু ভৌমিকের কবিতায় এরকম কিছু কিছু জায়গায় আমি কিছু অনন্য জগতে স্পর্শ পেয়েছি। এটা হতে পারে তার প্রতি ভালোবাসা, এটা হতে পারে আসলে কবি যখন লিখবেন সেই কবিতাটা তো একটা বিশেষ রসায়ন, বিশেষ প্রক্রিয়া, রাসায়নিক প্রক্রিয়া। এই প্রক্রিয়াটা আমি অপেক্ষা করে বা জোর করে আনতে পারি না। এটা আচমকা আসে, এটা আচমকা চলে আসে। এটা ঘন্টার পর ঘন্টা আসে না, এটা দিবসের পর দিবস আসে না। আবার কোনো সময় হঠাৎ ঘুমিয়ে আছি, আচমকা আমার মাথায় সেই শব্দবাণ খেলে গেল। কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবিতা এক বৈঠকে বসে লিখছেন, এবং বলতে হবে এত সুন্দর একটা কবিতা তিনি এক বৈঠকে লিখছেন। তারপর কিন্তু বাংলা সাহিত্যে আর একটিও বিদ্রোহী কবিতার মতন কবিতা পাওয়া গেল না, এমনকি কাজী নজরুল ইসলামের হাতেও নয়। অর্থাৎ কবিতাটা যতটা না কায়িক শ্রম সাপেক্ষ, তার থেকে অনেক বেশি অন্তরের এবং চিন্তনের রক্তক্ষরণ সাপেক্ষ। তো এই জায়গা, একদম শিবাস স্যার বলছেন শেষ লাইনে এই কবিতা একদম। তো এই জায়গায় বিমলেন্দু ভৌমিক যেন কোথাও অনন্য। আমি অনেকের কবিতাই পড়েছি, উত্তর পূর্বের অনেকের কবিতাই আমার ভালো লাগে। অভিজিৎ চক্রবর্তী স্যারের কবিতা ভালো লাগে, শুভাশিস স্যারের কবিতা ভালো লাগে, শান্তনু রায়চৌধুরী স্যারের কবিতা আমার ভালো লাগে, সঞ্জয় ভট্টাচার্য স্যারের কবিতা তো অবভিয়াসলিই ভালো লাগে, সঞ্জয় চক্রবর্তী স্যারের কবিতাও ভালো লাগে। তবুও
বিমলেন্দু ভৌমিকের কবিতায় যেন একটু অন্য মোচড় রয়েছে। আমি বলছি না, সবারই নিজস্ব স্বাতন্ত্র্যের দিক রয়েছে। সুভাষ মুখোপাধ্যায় বিপ্লববাদ নিয়ে লিখছেন, সুকান্ত ভট্টাচার্য কিশোরের কবিতা লিখছেন, সবার নিজস্ব নিজস্ব দিকে স্বতন্ত্র। কিন্তু যেহেতু আমি আলোচনা করছি, যেহেতু আজকের আলোচনা বিমলেন্দু ভৌমিককে নিয়ে, সুতরাং বিমলেন্দু ভৌমিকের কবিতায় স্যার বলছেন যে কোনো একটি লাইনেও কবিতা হতে পারে। একদম স্যার, যে কোনো একটি লাইনেই কবিতা হতে পারে এবং এরকম অনেক নির্দেশন রয়েছে। আচ্ছা, তো বিমলেন্দু ভৌমিকের কবিতায় সেই মোচড়গুলো রয়েছে। এর আগে বলবো উত্তর পূর্ব নিয়ে। আমি ধাপে ধাপে বললাম আধুনিক কবিতা নিয়ে কথা বললাম, কবিতা নিয়ে কথা বলবো। এবার আসবো উত্তর পূর্বের কবিতা নিয়ে কয়েকটি কথা। উত্তর পূর্বে কবিতা নয়, উত্তর পূর্বে বসে বাংলা সাহিত্য চর্চা করা অনেকটা স্রোতের প্রতিকূলে নৌকা বওয়ার সমতুল্য। স্রোতের প্রতিকূলে নৌকা বওয়ার সমতুল্য বলছি কারণ কলকাতায় যারা বাংলা সাহিত্যের দণ্ডমণ্ডে কর্তা বলে নিজেদেরকে মনে করেন, সেখানে যে সুযোগ সুবিধা রয়েছে উত্তর পূর্বে বসে কবিতা লেখা, সেই সুযোগ সুবিধাটা কিন্তু নেই। যারা প্রতিষ্ঠিত হয়েছেন, সঞ্জয় চক্রবর্তী হোক, সঞ্জয় ভট্টাচার্য হোক, শিবাজী স্যার হোক, বিমলেন্দু ভৌমিকই হোক, তাদের থেকেও যারা আধুনিক এখন যারা লিখছেন তারা আরও ভালো করে এই ব্যাপারটা বুঝবেন যে এখানে বসে কবিতা লেখা, সাহিত্য চর্চা করাটা কিন্তু মুখের কথা নয়। কিন্তু মজাটা সেখানেই যে এটা ভেবে কলম রেখে দিয়ে, রণাঙ্গন ছেড়ে দিয়ে সেনানী হওয়া কিন্তু উত্তর পূর্বের কবি সাহিত্যিকদের পক্ষে গ্রহণযোগ্যই ছিল না। তারা এই যে প্রতিকূল সাহিত্যের এই প্রতিকূল জায়গা থেকেই সংগ্রাম করে গেলেন, এবং করে গেলেন বলেই এখানে সুরমা গাঙ্গের পানি বলে যে বিভিন্ন, আমি নাম বলছি না পার্টিকুলার, বিভিন্ন বিখ্যাত সব ইতিহাস এখান থেকে তৈরি হলেন। এই জায়গা থেকেই কলম ধরলেন কিন্তু বিমলেন্দু ভৌমিক এখান থেকে। এবার উত্তর পূর্বের কবিতার ধরন সম্পর্কে যদি বলি, আমি জানি না, আমার ভুল হতে পারে, এর জন্য মাফ করবেন। উত্তর পূর্বের কবিতার কলম ধরার মধ্যে একটি বিশেষ প্রবণতা রয়েছে, অর্থাৎ এখানে একটা দগদগে ঘা রয়েছে। দগদগে ঘা কি কোথায়? বাঙালিত্বের অপবাদ 1, দেশভাগের অপবাদ 2, আর 3 হলো পরবর্তীতে এনআরসির অপবাদ। এই যে 3টি দগদগে ঘা, এই ঘা যে আমাদের কবিতাকে প্রভাবিত করবে, সাহিত্যকে প্রভাবিত করবে, এটাই তো স্বাভাবিক, অত্যন্ত স্বাভাবিক। এবং আমাদের এখানকার কবিদের লেখাতেও এই ঘাগুলো বেশ সুন্দরভাবে বলবো না ভয়ালভাবে বলবো, বর্ণিত হলো, নান্দনিকতার স্পর্শে বর্ণিত হলো। বিমলেন্দু ভৌমিক এখানে কিছুটা যেন সরে আসছেন, এখানে যেন কিছুটা আলাদা। এই ঘা তো রয়েছে, কিন্তু এই ঘায়ের সঙ্গে সঙ্গে মানব জীবনের যে চিরন্তন কিছু সত্য রয়েছে, সেই সত্যগুলোকে তিনি ভুলে গেলেন না। সেই সত্যগুলোকে নিয়ে তার কবিতা লেখা চলল, কবিতা তিনি লিখলেন। আচ্ছা, আমি তার কবিতার যে আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিয়েছি, আবার বলছি, হয়তোবা তার সব কাব্যগ্রন্থ আমার পড়াও হয়নি, কিন্তু সবথেকে প্রথমে যে কাব্যগ্রন্থটি পড়ে আমাকে তার প্রতি আকর্ষিত করেছিল সেটার নাম হলো তবু কবিতায় আছি কাব্যগ্রন্থটি। আমি এই কাব্যগ্রন্থটি পড়ছি, এই কাব্যগ্রন্থটি সঞ্জয় ভট্টাচার্য স্যারের কৌলিন্যে আমি পেয়েছি এবং এটা পড়েছি। এটা নিয়ে আমি চিকরাশি পত্রিকায় রিভিউও লিখেছি, সেখানে পুরস্কারও পেয়েছি। এই কাব্যগ্রন্থটি আমার সঙ্গে আমার একটা আন্তরিক যোগসূত্র রয়েছে। তো এই কাব্যগ্রন্থটির দিকে আমি একটু আমার মতো করে তাকাবো। তিনি কাব্যগ্রন্থটির নাম দিচ্ছেন তবু কবিতায় আছি। এখানেই যেন একটা আকর্ষণ, তবু কবিতায় আছি। শুরু করছেন তবু চিহ্নিত একটি দ্ব্যর্থক সমুচ্চায়ী অব্যয় দ্বারা। এই তবুটা কেন ব্যবহার করছেন? এই তবুটির অর্থ হতে পারে নাছোড়বান্দা বোধ, এই তবুটির অর্থ হতে পারে দৃঢ়তার বোধ। সুতরাং যে দৃঢ়তার অভিপ্রায় বোধ
এবং এবং হতে পারে নাছোড়বান্দা অভিপ্রায়কে টিকিয়ে রাখা। কিন্তু এই দুই অর্থের ভিন্নতার ফাঁদে পড়ে সহৃদয় পাঠককে বিচলিত হবার কোনো কারণ নেই এবং লক্ষণও নেই। এর যথার্থ কারণ কবি বিমলেন্দু ভৌমিকের তার কাব্য ইমারতের প্রত্যেকটি ইটকাঠ পাথরের মধ্যে স্পষ্ট করে তুলছেন এক বিশেষ কাব্য অনুভূতি। তবে সেই কাব্যদেহের ময়না করার আগে একবার চিনে নেওয়া প্রয়োজন কবি বিমলেন্দু ভৌমিকের কাব্য স্বভাবটিকে। কবির ঘাসফুল শীর্ষক কাব্যগ্রন্থটির ভূমিকায় আরেকজন প্রতিষ্ঠিত কবি বিকাশ সরকার লিখছেন, যা হারিয়ে গিয়েও সর্বক্ষণ আপনাকে জুড়ে থাকবে, তাই কবিতার বিষয় হতে পারে, অন্য কোনো বাগাড়ম্বরই নয়। আবার আমি রিপিট করছি, যা হারিয়ে গিয়েও সর্বক্ষণ আপনাকে জুড়ে থাকবে, তাই কবিতার বিষয় হতে পারে, অন্য কোনো বাগাড়ম্বরই নয়। বিমলেন্দুর কবিতাগুলো এ কারণেই সার্থক, তা কখনোই উচ্চকিত কান্নাকাটি নয়, কেমন গভীর বিষাদ যেন তাতে খেলা করে। যে বিষাদ হয়তো জীবনানন্দ দাশের কবিতায় খেলা করে, যে বিষাদ হয়তো সুভাষ মুখোপাধ্যায়ের কবিতায় খেলা করে, যে বিষাদ হয়তো উত্তরাধুনিক কবিদের কবিতায় খেলা করে, সেই বিষাদকে তুলে আনছেন বিমলেন্দু ভৌমিক। কিন্তু মাথায় রাখতে হবে, কোনো উচ্চকিত কান্নাকাটি এমনকি ন্যাকামি সেখানে নেই। বিকাশ সরকারের কথাসূত্র অনুযায়ী বিমলেন্দু ভৌমিকের কবিতায় একটি আদিম চিরন্তন বেদনা নেশার মতো কাজ করে। কিন্তু প্রশ্ন হলো, কি সেই বেদনা যার অন্তর্নীল হৃদয়তন্ত্রীর মোচড়গুলো উচ্চকিত কান্নার বেআব্রু ধাপে নিজেকে ক্ষয় করে না, অনাদিকাল থেকে কেবল বেঁচে থাকে তপলব্ধ সঞ্জীবনীর। আসলে মানব মনের গ্রন্থিতে এমন কিছু হরমোন বাসা বাঁধে যা সেই ব্যক্তি শরীরকে বেদনা বোধে উদ্দীপ্ত করে তোলে। আর এই হরমোন তার বিচিত্র রং দেখায় কখনো না পাওয়ার আঙ্গিনায়, তো কখনো বঞ্চিত ক্ষুধার্ত কামনা বৃত্তির উদ্ঘাটনে। কিন্তু চিরন্তন হলেও এটাই মানব জীবনের একমাত্র সত্য নয়। তবে কি একটা পরিচিত তবুর লাগাম রাখা প্রয়োজন। অর্থাৎ এই যে আদিম চিরন্তন বৃত্তি, এটাই মানব জীবনের শেষ কথা হতে পারে না, আবার এটাকে অস্বীকার করারও উপায় নেই। তো এই দুটার মধ্যে কি প্রয়োজন? একটি তবুর লাগাম। হৃদয়তন্ত্রীর এরূপ নাটকীয় পট পরিবর্তনের মন্থনজাত যে বেদনার আগুন, তা তো কেবল শান্তির অন্বেষণ করে। তবে কি এর জন্যই আমরা কবিতায় থাকি? কি বলছি, যে হৃদয়তন্ত্রী মন্থনজাত এই বেদনার যে এই আগুন, তা কেবল একটি শান্তির অন্বেষণ করে। তাই কিসের জন্য, তাই কি করতে হয়? তাই আমরা কবিতায় আছি, তাই আমরা কবিতায় থাকি। এত সব প্রশ্নের সামগ্রিক উত্তর অন্বেষণে একবার তার এই কাব্য দেহটিতে ঢু মেরে দেখা যায়। তবু কবিতায় আছি কাব্যগ্রন্থের প্রথম কবিতা হলো বায়োডাটা। আমি এবার একটু কবিতাটা পড়ি। বায়োডাটা কবিতাটিতে কবি লিখছেন, সারাদিন ফিশিংয়ের পরও একই শুকনো সুরে গান গায় টাইট জিন্সের পাখি। দরজা বন্ধ একলা ঘরে আকাশের সমস্ত মেঘের জন্য বিছানা পেতে রাখি। না হলে হয়তো মেয়েটার কালো চুলের ঢেউ ঘরের মেঝেতে বিছিয়ে নিয়ে। কি বিশ্বাস হচ্ছে না? সত্যি বলছি, মা কালীর দিব্যি, ড্রেস বদলাও গিয়ে। ঠিকানা মনে রাখতে পারছি না, ন্যাড়া পাহাড়টার মন কেমন করা শীতলতায়। সমতল রুটি তো ভালো ছিল, কেন যে পড়লাম ঝড় বাতাসের জটিলতায়। এখানে একটু আমি থামাচ্ছি, এখানে একটু মনে রাখবেন এই জায়গাটা, কেন যে পড়লাম ঝড় বাতাসের জটিলতায়। সমতল রুটি ভালো ছিল,
জীবনের সমতল রুটটাতেই হয়তো চলার চেষ্টা আমরা সারা জীবন করি, কিন্তু চলতে পারি কি? যাক, পরে বলছি। টিপটা খুলে আয়নায় রাখবি রাখবি না একটু ভিজে বাতাসেই গায়ে তুলে নিবি। জিন্স আটকানো পায়ে আমার মনের অনাবাদি জমি বারবার একটু হাঁটা দিবি। আমার ডাল ভাত হয়ে গেছে, কষ্টের অনিশ্চয়তা এই তো সবে শেষ হলো। জানি না মধ্যবৃত্তের সেই ভরসা দোষ বোধ হয় এই প্রথমবার পিঠ চুলকালো। আবার বলছি, জানি না মধ্যবৃত্তের সেই ভরসা দোষ বোধ হয় এই প্রথমবার পিঠ চুলকালো। তোর সঙ্গে একটা প্রেম প্রেম না খুললে একটা পোক্ত বায়োডাটা হয় না। শখে বেলগাছের নিচে ফিবার যাওয়া ন্যাড়াকে ছাড়া কাউকে মানায় না। কি সুন্দর বর্ণনা! তো বলছি, কবিতাটির প্রথম শুরু করছেন এত সুন্দর, কাব্যগ্রন্থটি শুরু করছেন এত সুন্দর একটি কবিতা দিয়ে। কবিতাটির নাম বায়োডাটা। বাহ্যিক অর্থে বায়োডাটা কি? বায়োডাটা হচ্ছে আমাদের ব্যক্তি চরিত্রের পরিচয়, যার মধ্যে সচেতনভাবে লিপিবদ্ধ থাকে। বায়োডাটার মধ্যে কি থাকে? বায়োডাটার মধ্যে আমাদের ব্যক্তি চরিত্রের পরিচয় সচেতনভাবে আমরা লিপিবদ্ধ করি বিভিন্ন চাকরির ক্ষেত্রে, বিভিন্ন জায়গায় আমাদেরকে উপস্থাপনের জন্য। তবে কবি আলোচ্য কবিতায় কার ব্যক্তি চরিত্রের পরিচয় দিতে চাইলেন? তার নয় কি যেই মানব মননের কথা তিনি বলবেন, যার ক্রিয়াশীল শারীরিক রাসায়নিক বিক্রিয়ার হদিশ দেবেন কাব্যের প্রারম্ভে, তারই একটি পোক্ত বায়োডাটা নিজেই নির্মাণ করে দিচ্ছেন। অর্থাৎ যে মানুষটির কথা, যে মানব মনের কথা তিনি এবার বলবেন কাব্যের শুরুতেই, তারই একটি বায়োডাটা, তারই একটি জীবনপঞ্জি তিনি তৈরি করে যাচ্ছেন। অর্থাৎ মানব চরিত্রের বিশেষ কয়েকটি দিকের প্রতি আলোকপাত করাই কবির উদ্দেশ্য। আসলে মানব চরিত্র না বলে মানব মনের বিশেষ একটি কোণের বায়োডাটা নির্মাণে কবি এখানে তৎপর। কবিতাটির শুরুতেই কবিতায় জানাচ্ছেন, সারাদিন ফিশিংয়ের পরও একই শুকনো সুরে গান গায়ে টাইট জিন্সের পাখি। দরজা বন্ধ একলা ঘরে আকাশে সমস্ত মেঘের জন্যে বিছানা পেতে রাখি। পুরুষ মনের নিঃসঙ্গ অবস্থানে নারীর কামনা তো চিরন্তন, আর সেই কামনার আরাধ্য যদি তার লাস্যধর্মিতা হয়, লাস্যধর্মিতা নিয়ে ধরা ছোঁয়ার মধ্যেই থাকে, ফলে কি হয়? আসে সেই আকাঙ্ক্ষা। কবির ভাষায়, তোর জিন্সটার সঙ্গে প্রেম 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 না খেললে একটি পোক্ত বায়োডাটা হয় না। তা তোর জিন্স, অর্থাৎ যে লাস্যধর্মিতার প্রতি, আমি এখানে একটা কথা একটু বলি, এটা একটু দুঃখের হলেও এটা সত্যি যে আমরা বাংলা সাহিত্যে যত শক্তিশালী পুরুষ কবিদের পেয়েছি, তত শক্তিশালী কিন্তু মহিলা কবিদের পাইনি। এটা কিন্তু অন্তত আমি মনে করি। লেখিকা হয়তো পেয়েছি, কিন্তু আমি কাউকেই ছোট করছি না, কিন্তু এটা সত্যি, যত শক্তিশালী পুরুষ কবিদের আমরা পেয়েছি বাংলা সাহিত্যে, ঠিক তত শক্তিশালী মহিলা কবিদের আমাদের পাওয়া হয়নি। ফলত আমরা পুরুষ কবিদের হাতে নারীর লাস্যধর্মিতার, নারীর প্রতি কামনার এবং নারীর দেহ বর্ণনার যত চিত্ররূপ সেই মধ্যযুগ থেকে দেখে আসছি। পদ্মাবতী কাব্যে তো সেটা চরম পর্যায়ে হয়তো পৌঁছেছিল। বুদ্ধদেবের হাতে সেইভাবে কিন্তু মহিলা কবিদের হাতে পুরুষদের প্রতি তাদের চাওয়া পাওয়ার, তাদের প্রেরণা, পুরুষের প্রতি তাদের আকাঙ্ক্ষা এবং পুরুষের দৈহিক বর্ণনার চিত্র হয়তো উঠে আসেনি। তাই বাংলা কাব্যজগৎ এর কামনা বস্তুটা, কামনার বিষয়টা কিন্তু অনেক বেশি নারী কেন্দ্রিক, যতটা না পুরুষ কেন্দ্রিক। অর্থাৎ নারীকে কেন্দ্র করেই হয়তো স্ফূর্তিটা বেশি। জানি না, অনেকের এটাতে অমত থাকতেই পারে, তারা তাদের মতো করে দেখবেন। তো বিমলেন্দু ভৌমিক যে বায়োডাটা তৈরি করছেন কবিতার শুরুতে, সেই বায়োডাটার শুরু হচ্ছে কিন্তু এই হাতের কাছে পাওয়া লাস্যধর্মিতার মধ্যে। কিন্তু কথা হলো, এই যে লাস্যধর্মিতার প্রতি যে আমাদের আকর্ষণ, নারীর
প্রতি কামনার জাত যে আকর্ষণ, সেটা করতে গিয়ে আমাদের জীবনের যে সমতল রুট, সমতল রাস্তা, সেখান থেকে আমরা বেআব্রুভাবে যেন স্খলিত হই, বেআব্রুভাবে যেন সেখান থেকে সরে আসি। এবং তাই তিনি বলছেন, সমতল রুটই তো ভালো ছিল, কেন যে পড়লাম ঝড় বাতাসের জটিলতায়। আমরা সকলেই জানি সেখানে বিপদ রয়েছে, কিন্তু বিপদ জেনেও পা বাড়ানোই হয়তো মনুষ্য জাতির অভ্যাস। আচ্ছা, তোর জিন্সটার সঙ্গে প্রেম প্রেম না খেললে একটা পোক্ত বায়োডাটা হয় না। এ কোন বায়োডাটা? এ হলো সেই পুরুষ অন্যের বায়োডাটা, যা ক্রমাগত নাথিংনেসের গায়ে ঢলে পড়েছে। নাথিংনেস, এটা একটা বিশেষ দর্শন। অনেকেই জানেন এটা যা পল সার্ত্রে আনিত একটি বিশেষ দর্শন। সেই দর্শনে বলা হচ্ছে, নাথিংনেস ওয়াজ কাইন্ড অফ গ্যাপ অর সেপারেশন হুইচ লে বিটুইন এ ম্যান অ্যান্ড দ্য ওয়ার্ল্ড, অর রেদার বিটুইন এ ম্যানস কনসাসনেস অ্যান্ড দ্য ওয়ার্ল্ড অর অবজেক্টস অফ হুইচ কনসাস। অর্থাৎ একটা জগৎ এবং জীবনের মধ্যে, যাপনের মধ্যে যে গ্যাপ, সেই গ্যাপ থেকে মানুষের মধ্যে যে নিঃসঙ্গতা বোধ, বিশেষ করে ওই যে বললাম 2 মহাযুদ্ধ পরবর্তী এবং শিল্প বিপ্লবের ফলে যে মধ্যবিত্ত সমাজের উদ্ভব ঘটছে মানব জাতিতে, সেই মধ্যবিত্তের নিজেকে একটি নিজস্ব বেড়াজালের মধ্যে বেঁধে ফেলার তাগিদ থেকে যে নিঃসঙ্গতা বোধ, সেই নিঃসঙ্গতা বোধ থেকে এই নাথিংনেসের এই দর্শনের তৈরি। এই নাথিংনেসের সূত্র ধরেই হয়তো জীবনানন্দ দাশ বোধ কবিতা লিখছেন, যে আমি সমস্ত ক্লাসরুমের মধ্যে একা, কেমন একাকী হয়ে যাচ্ছি। সেই নাথিংনেসের দর্শন থেকেই হয়তো বিমলেন্দু ভৌমিকের কাব্য নায়ক এই বায়োডাটা নির্মাণ করছেন। আচ্ছা, এই যে মানসিকতা, এই মানসিকতা দুই মেরুর জীবন চেতনার সন্ধান দেয়। আসলে বৈপরত্য সৃষ্টির এহেন নমুনা বাংলা সাহিত্যে খুব একটা পাওয়া যায় না। একদিকে সহজ সরল সাংসারিক জীবন, বাবা মা আত্মীয় স্বজনের সমাগমে যে জীবন আপাত অর্থে কোনো রকম দ্বন্দ্ব কিংবা মানসিক বিরোধ নেই, কিন্তু পূর্ণায়ত জীবনে সাংসারিক দায়িত্ব কর্তব্যই শেষ কথা নয়। আসলে মানব মনের অণুপরমাণুতে এমন কিছু হরমোন ঘটিত বিক্রিয়া হয়, যেখানে ভুল পথ জেনেও সে পথটাকেই বেছে নিতে হয়। একে কেবল কামনার পঙ্করূপে দেখলে হয়তো পূর্ণায়ত জীবনটাকেই জানা অসম্পূর্ণ হয়। পূর্ণায়ত জীবনকে জানা, অর্থাৎ আমি যদি এই বিষয়টাকে কামনার পঙ্ক, কালিমা হিসাবে বা নৈরর্থক দিক হিসাবে দেখি, তাহলে হয়তো আমার পরিপূর্ণ জীবনটাকে জানা হবে না। জীবনানন্দ দাশের ক্যাম্পে কবিতাটির কথা আমার ক্ষেত্রে মনে পড়ছে। জীবনানন্দ দাশের ক্যাম্পে কবিতাটির যে বর্ণনা, তাকে নিয়ে যে সারা বিশ্বব্যাপী, বিশেষ করে শনিবারের চিঠি পত্রিকায় যে দুর্নাম ছড়ানো হয়েছে, আমি দুর্নামই বলবো, যে এটা অশ্লীলতা দোষে দোষ্ট, সেই অশ্লীলতার দাবিটিও হয়ে উঠেছিল হয়তো বা সেই কবিতার সেই জীবন থেকে আমাদের পলায়ন প্রবৃত্তির জন্য। এখানে এটা কিন্তু এই কবিতার আলোচনা বা ইয়ের সঙ্গে আমার এখানে খুব মনে পড়ছে, তাই বলে দিচ্ছি। জীবনানন্দ দাশ সেখানে ঘাই হরিণীর কথা বলছেন। শিবাশিস স্যার বলছেন, গীতা চট্টোপাধ্যায়ের মতো শক্তিশালী মহিলা কবিরা সেভাবে স্বীকৃতি পাননি। স্যার হতে পারে, কিন্তু আমি যেভাবে দেখছি, মানে যেভাবে বুদ্ধদেবের কবিতা বা মোহিতলালের কবিতা উঠে এসেছে, সেইভাবে সেই স্তরের কবিতাকে হয়তো আমার পড়া হয়নি, এটা আমি স্বীকার করছি, এটা আমার খর্বতা। আচ্ছা, যাই হোক, তো আমি বলছিলাম যে জীবনানন্দ দাশের ক্যাম্পে কবিতায় ঘাই হরিণীর কথা বলা হচ্ছে। এই ঘাই শব্দটা আমি এখানে, অর্থাৎ কথার পিছনে অনেক কথা উঠে আসে, তো আমি ঘাই শব্দটা খুঁজতে গিয়ে আমি পেয়েছিলাম। আমি এই প্রশ্নটা উপস্থাপন করছি কারণ এখানে আমি অনেক বিজ্ঞজনদের দেখতে পাচ্ছি। কথাটা কি সত্যি কি না আমি যাচাই করার জন্যই একটু উঠিয়ে দিচ্ছি, যে এই ঘাই শব্দটা নাকি জীবনানন্দ অ্যাসামিস শব্দ থেকে নিয়েছেন, অর্থাৎ আসাম থেকে এই শব্দটাকে তিনি তুলে এনেছেন। কতটা সত্যি কতটা মিথ্যে আমি জানি না,
কিন্তু আমি দেখেছি এই ঘাই শব্দটা নাকি আসামে রয়েছে। যাই হোক, আমি আসছি, আবার ফিরে আসি জীবনানন্দ দাশের বিমলানন্দ ভৌমিকের কবিতায়। তো এই যে পঙ্কময় জীবন, এই যে পঙ্কময় জীবনকে বলে যে আমাদের পলায়ন প্রবৃত্তি, সেই পলায়ন প্রবৃত্তি থাকার ফলে আমরা পূর্ণায়ত জীবনকে জানতে পারি না বলেই আমরা আধুনিক কবিতাকে দুর্বোধ্য বলে অস্বীকার করি। আচ্ছা, কারণ জীবনে কামনা বা কামকে উপেক্ষা করা হয়তো মানব স্বভাব ধর্ম বিরুদ্ধ। সংস্কারের চশমা চোখে এঁটে তাকে এড়িয়ে যাওয়ার অর্থ হলো একটি পূর্ণায়ত জীবনকে না জানা। কবির কথা, একটা পোক্ত বায়োডাটা হয় না, জীবনের শক্তিশালী বায়োডাটা তৈরি হয় না যদি আমরা এই জীবনের পূর্ণ বৃত্তটাকে ঘুরে না আসি। আচ্ছা, তথাকথিত, কিন্তু এ যে তথাকথিত ভদ্র সমাজের জীবনের অংশ নয়, বরং লুকোনো ভদ্রতার আড়ালে আগ্রহী মানুষের কাজ, তাও জানাতে কবি ভুললেন না। তার কথায়, শখে বেলগাছের নিচে ফিবার যাওয়া ন্যাড়াকে ছাড়া আর কাউকেই মারায় না। অর্থাৎ ভদ্রতার আড়ালে যে ব্যক্তিকে লুকিয়ে রাখার চেষ্টা, সেই মানুষও যে এই কাজে নির্লিপ্তভাবে জড়িয়ে, সেই কথা বলছেন। শখে বেলগাছের নিচে ফিবার যাওয়া ন্যাড়াকে ছাড়া আর কাউকেই মানায় না। আসলে কামনা সকলের ঈপ্সিত, কিন্তু তা লোকলজ্জার ভয়ে অনেকটা রাগ ঠাকের আড়ালে আর তাই ন্যাড়াটির মতো তাকে হতে হয়, আর এর জন্যই তাকে ন্যাড়াটির মতো কাজ করতে হয় যারা ভদ্রতার আড়ালে লুকিয়ে থাকেন, যারা অসহায়তা লুকোনো, এক ধরনের অসহায়তা লুকোনো, হয়তো তার আর কিছুই করার থাকে না। ফলত আলোচ্য কবিতার মধ্য দিয়ে মানব চরিত্রবৃত্তির সমস্ত কিছুর প্রতি ইঙ্গিত করা হয়েছে, যা হয়তো সচরাচর বায়োডাটার ঘরে ঠাঁই পায় না। কিন্তু প্রকৃত চারিত্রিক বায়োডাটার এসবের ঠাঁই না হলে চারিত্রিক বৃত্তিটাই হয়তো পূর্ণ হয় না, তৈরি হয় না সার্থক বায়োডাটা। ফলত প্রথম কবিতা বায়োডাটাতে যে মানব মনের চরিত্রবৃত্তির ইঙ্গিত কবি দিয়েছিলেন, দ্বিতীয় কবিতা সঙ্গমের ভোর তাকেই প্রায় খোলাখুলিভাবে আলোচনা করলেন। আমি এই কবিতাটা একবার পড়ি। সঙ্গমের ভোর কবিতাটা একটু শুনুন। আর একটা নির্বিষ সঙ্গমের ভোর, বিষাদগ্রস্ত হ্যাংওভার। স্যার বলছেন ঘাই শব্দটা বাংলায়ও আছে, তবে জীবনানন্দ দাশ আসামে থেকেছেন, ফলে প্রভাব পড়া অসম্ভব নয়। হ্যাঁ, এরকমই একটি লেখা পড়েছেন যে তিনি এসেছিলেন, তার ভাইজি, মনে হয় ভাইজির নাম বনি সম্ভবত, সে যে যার হাওয়ার রাত কবিতাটি যাকে নিয়ে লিখছেন, হাওয়ার রাত কবিতাটি, সেই কবিতাতে তিনি যে এই যে মশারি, তার ভাইজি রোজ মশারি বেঁধে দিত, সেই প্রসঙ্গগুলো থেকে আসছে। হতে পারে আসামের প্রভাবিত হতে পারে, বাংলা থাকতে পারে। আমি এটাকে নিয়ে একটু পড়ালেখা করতে চাই। আচ্ছা, যাই হোক, আমি সঙ্গমের ভোর কবিতাটি একটু পড়ছি। আর একটা নির্বিষ সঙ্গমের ভোর, বিষাদগ্রস্ত হ্যাংওভার। প্রেম ছাড়াও আর অনেক উপায় আছে দেউলিয়া হওয়ার। জলজ জিভের লোভী চোখ রাখলাম মলিনার জামা খোলা বুকে। জারজ নেশা এভাবেই বাড়ছে, অস্থিরতাও বাড়াচ্ছি দুঃখে সুখে। জানি তো স্থানকাল পাত্রের জ্ঞান অবসাদের মোটেও থাকে না। জানি তো স্থানকাল পাত্রের জ্ঞান অবসাদের মোটেও থাকে না। বৃথা ক্লাস বিচার ভ্যাম্পায়ার করেছে কি কখনো? না, নিছক না। এখন আর একটা বেল্টহীন কুকুর গোধূলির সন্দেহকে ফাঁকি দিয়ে শিকার বেরোলো সারাটা রাত অন্যায় হিজিবিজি হিসেব নিয়ে। অফিস ফেরত পথচারী কিনে রাখুক বুকত্রাণ ও জননের কুলুপ। জনপদ ভরে যাবেই বেজন্মা বন্যে, ত্রিফলাও করে থাকবে চুপ। পেত্নীরা যক্ষাক্ষত লুকিয়ে বিপণনের নামে করবে নিরঙ্কুশ বেলেল্লপনা। বিষাদগ্রস্ত গলিটার নাকের ডগায় শরীরের লুটোনোর খবর
রাখে কয়জনা। বেঘরে প্রাণ দেবে যারা, তাদের পথ এই তো ফর্সা হয়ে এলো এলো করছে। নর্দমাটা ছেড়ে দাঁড়াও, দেখছো না বাস স্ট্যান্ডে এক অঝোর বৃষ্টি ঝরছে। জানি পোকারা নিরুপায় হয়ে পতনের সাথে অবৈধ সম্পর্ক গড়ে, না হলে সঙ্গম শেষে প্রাণঘাতী জীবাণুদের পথে নামাবে কি করে। শেষ লাইনটি একটু লক্ষ্য করুন। জানি পোকারা নিরুপায় হয়ে পতনের সাথে অবৈধ সম্পর্ক গড়ে, না হলে সঙ্গম শেষে প্রাণঘাতী জীবাণুরা পথে নামবে কি করে। সঙ্গমের এই যে ভোর, কবি জানালেন এই যে কবিতাটি, এই কবিতাটিতে কবি জানালেন মানব জীবনে প্রেম একমাত্র সুখ দুঃখের ইতিহাস নয় বা শেষ কথা নয়, তার থেকেও অনেকটা জায়গা জুড়ে রয়েছে কামের আকাঙ্ক্ষা। যে আকাঙ্ক্ষা কেবল বাড়ন্ত আকাঙ্ক্ষাই পৌঁছে দেয় দেউলিয়ার ঘরে। প্রেম থেকে কাম এবং তা যখন বিকৃত কামের ঘরে পৌঁছয়, তখন কোনরূপ বাছ বিচার সম্ভব নয়। সে কেবল স্থান কাল পাত্র জ্ঞানশূন্য হয়ে কেবল অবসাদগ্রস্ত হয়ে বেড়ায়। তাদের অবস্থান অনেকটা সন্দেহগ্রস্ত বন্ধনহীন কুকুরটির মতো, যে শিকারে বেরোলে সারাটা রাত অন্যায় হিজিবিজি হিসেব নিয়ে বেরোলো সারাটা রাতের অন্যায় হিজিবিজি হিসেব নিয়ে। তবুও তো মানুষ যে অন্ধকারের পথে যায়, ডুব দেয় কামনার নির্মিষ অন্ধকারে। ফলত কবির পরামর্শ, তারা যেন জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি ব্যবহার করে, নয়তো পথঘাট ভরে যাবে অন্যায় জন্ম নেওয়া সন্তানে। কবির কথায়, না হলে জনপদ ভরে যাবে বেজন্মা বন্যে, ত্রিফলাও করে থাকবে চুপ। কথা প্রসঙ্গে কবি হয়তো পতিতা পল্লীর প্রতি নিভৃত ইঙ্গিত করেছেন, যেখানে আদত কর্মব্যস্ত ভদ্রপল্লী নাগরিকদের শরীর লুটোনোর ইতিহাস রাতের অন্ধকারে গোপন হয়ে থাকে। একটা নির্বিষ সঙ্গমের মুহূর্তে যে অবসাদের জন্ম দেয়, তার ঘোরেই যেন নাক ডুবিয়ে থাকে তথাকথিত ভদ্রপাড়ার বাসিন্দারা, এবং এই ব্যাপারটাই অনেকটা লোকচক্ষুর আড়ালে থেকে যায় বা রাখা হয়। কবির কথায়, বিষাদগ্রস্ত গলিটার নাকের ডগায় শরীর লুটোনোর খবর রাখে কয়জনা। কাম অভিসারের পথ আমাদের লৌকিক ব্যাখ্যায় ধ্বংসের পথে পা ফেলানো। কাম অভিসারের পথ আমাদের লৌকিক ব্যাখ্যায় ধ্বংসের পথে পা বাড়ানো। অথচ আপাত এই ধ্বংসের কথা জেনেও মানুষ তো থেমে থাকে না। যেমন থেমে থাকে না জ্বলন্ত প্রদীপের দিকে ছুটে যাওয়া পতঙ্গ। এরপর কবির অনেকটা এরপরেই এই কবিতার এই কথাগুলো বললেন। এই কথাগুলো বলার পরেই কবি অনেকটা নীতিবাদী হয়ে উঠলেন এবং ঘটে যাওয়া সমস্ত ঘটনাকে, যেন পৃথিবীর সমস্ত প্রক্রিয়াকে এক করে মানব মনের এই বিশেষ বৃত্তকে কেবল একটি প্রক্রিয়া রূপে দেখে জানিয়েছেন, না হলে সঙ্গম শেষে প্রাণঘাতী জীবাণুদের পথে নামবে কি করে। আদতে এটি মেনে নিতেই হবে যে প্রেমের ন্যায় কামও মানব জীবনের প্রত্যহ জীবনচর্চার অংশ মাত্র। একটি সার্থক বায়োডাটা তৈরি করতে এর সমস্তই তার অংশভূত, যা অস্বীকার করার উপায় নেই। কিন্তু এই কামনা সর্বস্ব জীবনই তো শেষ কথা নয়। তাই সঙ্গমের ভোর কাটিয়ে মনে জেগে ওঠে জীবন সায়ান্নের অস্তরাগ। বয়সের রেফ হসন্ত জাগিয়ে তোলে থেমে যাওয়ার ইতিহাস। তাই এবারে কবির পছন্দে কবিতার নাম রেফ হসন্ত। তবুও যেন বয়স শেষ কথা নয়, তারপরেও জেগে থাকে শারীরিক উত্তাপ। অথচ তাকেই ঢেকে ঢুকে রাখবার কি অমানসিক ছলাকলা মানুষের মধ্যে দেখা যায়। কখনো বা সন্ন্যাস বর্মে এই কামনার খিদাকে লুকিয়ে রাখবার কি অক্লান্ত পরিশ্রম। কিন্তু তবুও চৌধুরীর বড় মেয়ের অস্থির নিতম্বে যা রেখেছে তার কোন হাহুদিস। ইনকেলাব বলে চেঁচালেও কন্ট্রোল হলো কোথায় অন্যায্য হাত নিষ্পিস। কবিও এই কামনার বিষকে অন্যায্য বলেছেন, কিন্তু তবুও দেখেছেন এই অন্যায্যেই আসক্তি
তার জন্য আর এজন্যই হয়তো শেষ পর্যন্ত কবির উপলব্ধি, জারজরা বলেছে জিন্দাবাদ, দেহের মাংসপিণ্ডকে যতই নিমপাতার তেতর থেকেও নিকৃষ্ট মনে হয়, আদতে সেই যে এই জগতের আলো শুষে নিচ্ছে তা তো বলার অপেক্ষা রাখে না। তো এই হলো তবু কবিতায় আছি। তবু কবিতায় আমার অনেকখানি আলোচনা হলো। আমি কি আরেকটু সময় পাবো? আমি কি আরেকটু সময় পাবো? বুঝতে পারছি না। আচ্ছা, যাই হোক, আমি তো এই যে এই যে তবু কবিতায় আছে এই যে কাব্যগ্রন্থ, এই কাব্যগ্রন্থের মূলত মানুষের যে দেহজাত যে কামনা, সেই কামনাকে সেই কামনাকে ঘিরে যে সম্পূর্ণ মানব মন, সেই মানব মনের ছবি আঁকলেন তবু কবিতায় আছি কাব্যগ্রন্থ এবং কাব্যগ্রন্থে। এবং এই মানব মন এবং এই মানব শরীর, এই মানব চরিত্রকে জানার জন্যই হয়তো বিমলেন্দু ভৌমিকের এই কবিতাগুলোতে আমাদের থাকতে হবে। তাই আমরা কবিতায় আছি, তাই আমরা কবিতায় থাকব। খুব সম্প্রতি আমি শেষ করব, তার আগে আরেকটা কথা। 1 ঘন্টা প্রায় হয়ে গেছে মনে হয়, 1 ঘন্টা, 1 ঘন্টা প্রায় হয়ে গেছে। তো আমি আরেকটু বলি। খুব সম্প্রতি বিমলেন্দু ভৌমিকের আরেকটি কাব্যগ্রন্থ বের হয়েছে। তার একটি প্রাক খসড়া বলবো, বা তার একটি প্রথমের দিকের একটি বই, 2 লাইনার, বা ইংরেজিতে বলা যেতে পারে 2 লাইনার। এই 2 লাইনারের কবিতায় কবি এই মানব জীবন সম্পর্কেই লিখছেন। তো এই যে কবির কাব্য, এই কাব্যগুলোর সামগ্রিক যদি বিচার করি, এই কাব্যগুলোতে কবি যেমন একটা কবির একটা বিশেষ অন্তমিলের দিকে ঝোঁক রয়েছে। মানে বেশিরভাগ বলবো কেন, বেশিরভাগের থেকেও বেশি করে বলতে হলে সিংহভাগ কবিতাই অন্তমিল যুক্ত। এবং তার এই কবিতাগুলোর মধ্যে মানব মনের ওই যে ফ্রয়েডীয় মনস্তত্ত্ব জারিত যে কামনার যে আকাশ, সেই কামনার আকাশকে যেন প্রতিষ্ঠিত করছেন। যাকে আমরা দূরে সরিয়ে রাখি বা লজ্জায় মুখ ঢেকে রাখি, তাকেই যেন খুব সদর্পে তিনি এখানে ঘোষণা করছে। আমি 2 লাইনার থেকে একটি কবিতা পড়ি। 2 লাইনারে তিনি প্রথম কবিতায় লিখছেন, একটাতে লিখছেন, আমার নামে যা কিছু পুষতেই পারো, সেটা তোমার ব্যাপার। কথা দিলাম এই বেহায়া শ্রাবণ নিয়ে কবিতা করব না আর। দ্বিতীয় হলো, এড়িয়ে চললেও এখানে দুঃখ পথ আটকায় সুখ, আজীবন বিপথে হাঁটিয়ে মারে মুখোশ ঢাকা মুখ। আজীবন বিপথে হাঁটিয়ে মারে মুখোশ ঢাকা মুখ। আমরা কি আজীবন এই মুখোশ ঢাকা মুখগুলোর সঙ্গেই লড়াই করে চলি না? আমরা ব্যক্তির যদি আমাদের অন্তরের ব্যক্তিগত আয়নাটিকে খুলি, তো সেখানে কি এই মুখোশ ঢাকা মানুষগুলোর সঙ্গেই আমাদের লড়াই চলছে না? এদের সঙ্গেই কি আমাদের লড়াই নয়? তো সেখানে বলছেন, এড়িয়ে চললেও এখানে দুঃখ পথ আটকায় সুখ, আজীবন বিপথে হাঁটিয়ে মারে মুখোশ ঢাকা মুখ। আমাদের সবসময় একটি অন্য ডাইরেকশনে চালানোর প্রবণতা এই মুখোশ ঢাকা মুখের রয়েছে। আচ্ছা, অভিমানে 3 নাম্বার, অভিমানে যদিও এদিক ওদিক ঘুরপাক খায়, একদিন ন্যাড়া বেলতলা ঠিকই খুঁজে পায়। অভিমানে যদিও এদিক ওদিক ঘুরপাক খায়, একদিন ন্যাড়া বেলতলা ঠিকই খুঁজে পায়। 4 নাম্বার, সংসার সুখের হয় তীব্র কি মারাত্মক 2 লাইন। সংসার সুখের হয় তীব্র মিথ্যার গুণে, আরেকটু অভিনয়ও চাই পান্তা আর নুনে। সংসার সুখী হয় রমণীর গুণে, এতদিন এটাই তো আমরা শুনে এসেছি। বিমলেন্দু ভৌমিক একটি নতুন পরিভাষা দিচ্ছেন,
সংসার সুখী হয় মিথ্যের গুণে। অর্থাৎ সংসার জীবনে আমরা যে যত বড় অভিনেতা, তার সংসার তত বড়, তত বেশি সুখী এবং সাবলীল। অর্থাৎ আমার রবি ঘোষেরই একটি সিনেমার কথা মনে পড়ছে, রবি ঘোষেরই একটি সিনেমার কথা মনে পড়ছে। তিনি সামনে একটি মাছ ঝুলিয়ে রাখছেন, রোজই ওই মাছ দেখেন এবং সাদা ভাত খান মেখে মেখে। তো এই যে অভিনয়ের মধ্যে যে সুখী হওয়ার প্রবণতা, ওই পান্তা আর নুন খেয়েও অমৃতের স্বাদ পাওয়ার মধ্যে সেই সুখ হয়তো রয়েছে। এবং এই অভিনয়টা থাকেই বলেই একটি সংসার সার্থকভাবে টিকে থাকে। তাই তিনি বলছেন, সংসার সুখের হয় তীব্র মিথ্যার গুণে, একটু অভিনয়ও চাই পান্তা আর নুনে। আচ্ছা, আমি আরেকটা পড়ি। পাওয়ার নয় না পাওয়া দুঃখের জন্যই বুকে যত টান। 21 নম্বর 2 লাইনের। পাওয়া নয় না পাওয়া দুঃখের জন্যই বুকে যত টান, কিছু কিছু ছেড়ে যাওয়া যেন থাকার চেয়েও মূল্যবান। আমি আসছি, এটাও মারাত্মক দুটো লাইন। জানি সবার অনুভবের জায়গা স্বতন্ত্র, হয়তো অন্যের কাছে অন্য প্রবণতা দেবে, কিন্তু আমি এটাকে একটু বলবো। পাওয়ার নয় না পাওয়ার দুঃখের জন্যই বুকে যত টান, কিছু কিছু ছেড়ে যাওয়া যেন থাকার চেয়েও মূল্যবান। গর্ত দেখে দেখে পা না ফেললে হয় না কিছু অন্য, অনেকেই লেজ পেতে রাখে একটু আগুনের জন্য। রাস্তায় যাকেই দেখি মনে হয় চেনা, আসলে সামনেই মাস ফাল্গুন কিনা। ছাদের আকাশের টিলে টিলে ঢালা বেখেয়ালি স্বভাব, এটা ঢিলে ঢালা হবে, প্রিন্টিং মিস্টেক মনে হচ্ছে। ছাদের আকাশের ঢিলে ঢালা বেখেয়ালি স্বভাব, কিছুতেই ফেরাতে পারে না বাতাসের কুপ্রস্তাব। বিমলেন্দু ভৌমিকের এই যে নতুন একটি কাব্যরীতি, বাংলা সাহিত্যে, বাংলা কাব্যজগতে এত সার্থকভাবে টু লাইনারের প্রয়োগ হয়তো খুব কমই রয়েছে। এত সুন্দর দুই পংক্তিতে এত বৃহৎ অভিব্যক্তি তিনি নামিয়ে আনছেন, সত্যি তাকে যেমন আন্তরিকভাবে সাধুবাদ জানাতে হয় এবং তার এই কবিতার প্রতি বারবার প্রেমে পড়তে হয়। আমি শেষ আরেকটি টু লাইনার পড়ব। আচ্ছা, 45 নম্বর, 45, 46, 47, 48। বন্যার জল নেমে গেছে ছন্ন ছাড়া এলোমেলো চারপাশ, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে লড়ে মানুষ লম্বা করেছে শ্বাস। অভিযোজন, আমরা যে বললাম যে আধুনিক সাহিত্যে, আধুনিক কবিতায় বিজ্ঞানের বিশেষ প্রভাব রয়েছে। কবিরা যত স্বতন্ত্র কবি, সজাগ কবি, যত শক্তিশালী কবি, তাদের মধ্যে এই যে দর্শন এবং এই যে বিজ্ঞানের পদ্ধতিগত ব্যবহার, সেটা অনেক বেশি। জীবনের শেষ বিকেলের পড়ন্ত রোদ ছুঁয়ে যায় বিষাদের মন, ফিরে এলেও ছেড়ে যাওয়ার আর কি হয় সেরকম আপন। বন্ধুরা ফিরে যায় যে যার ঘরে, পুকুরের জল নামে একলা দিন, বাতিল কবিতার সাথে কাটে সময় যারা বরাবরই নাম গোত্রহীন। আজ হৃদয়ের 48 নম্বর, আজ হৃদয়ের চুল ফাট লুকোবো না কেউ, ক্ষত খুলে দেখবই, প্রথম প্রেম হারানোর ঠিকানা ফাল্গুন ছাড়া কারো জানা নেই, দেখবেই কারো জানা নেই। এই তো বিমলেন্দু ভৌমিক। সুতরাং আমি কিছুটা ধৃষ্টতামূলকভাবেই তার কবিতার হয়তো আলোচনা করতে, আমার উচিত ছিল তার কবিতা পাঠ করা, আলোচনা করা, হয়তো তার কবিতার প্রতি ধৃষ্টতাই করে ফেলেছি, বা আমি বিমলেন্দু স্যারের কাছে ক্ষমাপ্রার্থী যদি কোনো ভুল করে থাকি বা কোনো ভুল ব্যাখ্যা দিয়ে থাকি। এটা একমাত্র আমার পাঠকের দৃষ্টিকোণ থেকে আমি এই আলোচনাটা তুলে ধরেছি। আমি শেষ করব বিমলেন্দু ভৌমিকের সাদা ঘোড়া বলে একটি কাব্যগ্রন্থ রয়েছে। সেখানে তিনি বলছেন, সাদা ঘোড়া কাব্যগ্রন্থে বিমলেন্দু ভৌমিক লিখছেন যে আজকাল একটি প্রবণতা হয়ে উঠছে দাড়ি চুল রেখে
কবি হয়ে ওঠার। কবি কি আসলে এভাবে হয়? কবি আসলে এভাবে হওয়া সম্ভব নয়। কবি, সেখানে তিনি বলছেন কবি আন্তরিকভাবে হয়ে ওঠে, কবি অনুভূতির স্বতন্ত্র, কবির মধ্যে অনুভূতি স্বতন্ত্র থাকলেই সেটা তাকে কবি হিসাবে প্রতিপন্ন করতে পারে। তাই তিনি বিমলেন্দু ভৌমিক হতে পারেন, তাই তিনি সঞ্জয় চক্রবর্তী হতে পারেন, সঞ্জয় ভট্টাচার্য হতে পারেন, বা শিবাজী স্যার হতে পারেন, অভিজিৎ চক্রবর্তী হতে পারেন, জীবনানন্দ দাশ হতে পারেন, বুদ্ধদেব বসু হতে পারেন। তো কবি বাহ্যিক অবয়বের মধ্যে কবিত্ব লুকিয়ে থাকে না, তা অন্তরের ক্রিয়া প্রতিক্রিয়ার প্রতিফলন। বিমলেন্দু ভৌমিক সাদা করা কাব্যগ্রন্থের একটি কবিতায় সেই কথাটি বলছেন। আমি কবিতাটা একটু বলবো। কবিতাটা বলে আমি আজকের আলোচনা আমি এখানে শেষ করব। কবিতাটার নাম হলো সুনাম লিপ্সা। না, হচ্ছে না কিচ্ছুটি, ভাব নেই, বিস্তার বিস্তার অদৃশ্য, পথের ধুলো ওড়া নোনতা কল্পনাটাও নড়বড়ে, নিতান্ত বিষাদে ভর করে শুধু মাথায় চুলকোই, শুয়ে থাকি বইয়ের নিচে, যদিও বুদ্ধিটাই গড়বড়ে। আগেই জানতাম ছলাকলা ছাড়া ভাত আসে না কবিতায়, অর্থহীন লম্বা দাড়ি, তেল চিটচিটে গা, উপর থেকে ঝরছে সতর্কবাণী, একটু আতলেমি মাখা বাসি সিঙ্গারা, লাল চা, তাও তো হচ্ছে না। হলদে দাঁত ফাঁক দিয়ে কবিতা নয়, মুখের গন্ধ বেরোচ্ছে, লোক আতেলদের কাছে চাপবে কেন? না, হচ্ছে না। আর আর অন্য কিছু, একই চুরি করা বিষয়ে রিপরিবেশন তালগোল পাকায় না যেন। সুনাম লিপ্সা পেটে চরকি পাক দিয়ে ওঠে, মন মাথা থেকে কলম থেকে বেরিয়ে আসে পিত্ত, গায়ের জোরে কবিতা বমি করতে গিয়ে ভাবহীনতার ভারে ভিড়মি খেয়ে পড়ে প্রতিচিত্ত। কবিতা না খসখসে কাগজ, তেজপাতা কিসমিসের কথা মনে করে নিতান্ত, কালোজিরা বমি করি। কেউ ভুলেও ভাববেন না যে একটু ডাল, মোটা চালের ভাত বা ইএমআইয়ের জন্য কলম ধরি। আমার নিরুদ্দেশ নিস্তেজ কলম হাত থেকে পড়ে গেলেও জানি না কেন যে পায়ে সূচ বিঁধে মরি। যন্ত্রণা করি আমি কবি না হয়েও, কবিটার মতো হাব ভাব সব পাঠের আসরেই শুধু করি। কবিতা কখনোই কবির প্রয়োজনের তাগিদ থেকে উৎসারিত হয় না। এটা আমি আগে বললাম, কবিতা কবির প্রয়োজনের তাগিদ হতে পারে না, তা তো মনের রক্তক্ষরণ, ভাবের অবিমিশ্রণ। তাই কবি বিমলেন্দু ভৌমিক জানাচ্ছেন, কেউ ভুলেও ভাববেন না যে একটু ডাল ও মোটা চালের ভাত বা ইএমআইয়ের জন্য কলম ধরি। অথচ কবিতাটি শুরুতে আবার তিনিই বলছেন, আগেই জানতাম ছলাকলা ছাড়া ভাত আসে না কবিতায়। দুটা বৈপরীত্য আমাদের দেখতে পাচ্ছি, যে এটা কি আধুনিক কবিদের প্রতি তার মনক্ষুণ্ণতা, বা আধুনিক কবি হয়ে ওঠার যে একটা হিড়িক প্রবণতা, সেটার প্রতি মনক্ষুণ্ণতা। যে কবিতা তো অধ্যাবসায়ের বিষয়, কবিতা তো আরাধনার বিষয়। সেই বিষয়কে নিয়ে যে এই যে নাটুকে পড়া, সেই বিষয়কে নিয়ে এই যে দেখনদারি, সেই দেখনদারির কি একটি তীব্র ইস্তাহার কবি এই কবিতাটির মধ্য দিয়ে প্রকাশ করলেন না? সেই দেখনদারির প্রতি একটি তীব্র প্রতিবাদ কি তিনি করছেন না? কারণ ইএমআইয়ের জন্য তো কবি কবিতা লেখেন না, কবি লেখেন নিজের জন্য, কবি লেখেন যারা তাকে বোঝে তাদের জন্য। আমার কবিতা কবি বিমলেন্দু ভৌমিককে আমার শ্রদ্ধা জানাই ডুবসাঁতারের সকল সদস্যদের। আমি এখানেই শেষ করব, কিন্তু তার আগে বলি, আমার আলোচনায় অনেক খামতি থেকে গেল হয়তো, বা আমি পরবর্তীতে আরও এনার কবিতাকে নিয়ে পড়াশোনা পড়তে চাই, কিন্তু বিমলেন্দু ভৌমিকের কবিতার মধ্যে যে অদম্য টান কাজ করে, এই টানের মধ্যে কোনো স্বার্থজনিত সুরসুরি নেই। এর মধ্যে কেবল একটি ভালোবাসার আবেগ রয়েছে, যেই ভালোবাসার আবেগের জন্যই হয়তো আমি আজ আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি, আমি কবিতাকে নিয়ে আলোচনা করতে পেরেছি।
আমি আশা করি ভবিষ্যতে বিমলেন্দু ভৌমিক উত্তর পূর্বের এই ধ্বজাকে ধারণ করেই আরও শ্রেষ্ঠ কবিতা লিখে যান, আমরা ঋদ্ধ হই তার কবিতা পাঠে। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ শিবাশিস স্যারকে, ধন্যবাদ আমার স্যার সঞ্জয় ভট্টাচার্য স্যারকে, এবং সকলকে ধন্যবাদ। আমি আর সময় নেব না, আমি এখানে শেষ করছি। ধন্যবাদ।